স্যার, মেয়েটার জ্ঞান এখনো ফিরেনি, তবে ভালো হয়ে যাবে বলেছে। আপনি একটু বসেন। অনেক সময় থেকে এভাবে দাঁড়িয়ে থাকার আর বলতে না দিয়ে হাতটা বাড়িয়ে চুপ করতে বলা হলো। পাশের আর একটা ছেলে এগিয়ে এসে চেয়ারটা আর একটু টেনে দিল। আশেপাশের পরিবেশ দেখে মনেই হচ্ছে না এটা হসপিটাল। কম করে হলেও শতখানেক লোক দাঁড়িয়ে আছে। কিছু লোকের হাতে রাইফেল রয়েছে। হসপিটালের সবাই কাঁপাকাঁপি করছে। ডাক্তার নার্সরা জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবার মধ্যে উত্তেজনা। না জানি কি হয়, সবার ভয় একজনকে নিয়ে। সে হলো নিভ্রনীর সাকাওয়াত চৌধুরী। নিভ্র এবার ভ্রুতে আঙ্গুল দিয়ে হালকা উঁচু করে বলে ওঠে। মেয়েটার জ্ঞান ফিরলে আমাকে কল করবে। তার সাথে সাথে সবাই হ্যাঁ বলে ওঠে। নিভ্র সোজা হয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটা ধরে। তার পিছনে পিছনে তার 10-12 জন বডিগার্ডস। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে এসে কাজ ভেদ করে শুয়ে থাকা অচেতন মেয়েটাকে অচেতন মেয়েটাকে দেখতে তাকায়, কিন্তু এবারও মেয়েটাকে দেখা হলো না। এলোমেলো চুলে মেয়েটা মাথাটা অপর দিকে ঘুরিয়ে শুয়ে আছে। হাতে তার স্লাইন আর রক্তের নল, গায়ে তার সাদা চাদর জড়ানো। নিভ্র বিরক্তি মার্কা মুখ করে হাঁটা ধরে আবার। 2 ঘন্টা আগের কথা মাথায় আসতেই তার মেজাজ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়। 2 ঘন্টা আগের ঘটনা। নিভ্র নীল সাখাওয়াত চৌধুরীর একমাত্র ছেলে। বাবা নামকরা বিজনেসম্যান, দাদা নামকরা মন্ত্রী। তার বাবারা 2 ভাই, একজন বিজনেসম্যান আর একজন মন্ত্রী। এক কথায় মন্ত্রীর গোষ্ঠী। তার বড় চাচার 2 ছেলে মেয়ে, এক ছেলে অভ্রনীল আর মেয়ে রাফানেলি। এই যুগেও তারা সবাই জয়েন্ট ফ্যামিলি থাকে। নিভ্র বাড়ির ছোট কর্তা, পেশায় হার্ট সার্জন। ডাক্তার হওয়ার সাথে নামকরা মডেল, দুটো মিলেই বিশাল নাম ডাক্তার। এত কম বয়সে এত নাম চোখে লাগার মতো। ছবির দুনিয়ায় পা দিতে চায় না বলে সে মুভি টুভি করে না, কিন্তু তুখোড় রাজনীতি করে। এটা তার ভালো লাগে। সবই ঠিকঠাক, কিন্তু জেদ, রাগ আর রকচটা টাইপের স্বভাব। প্রচণ্ড কম কথার মানুষ, একদম কথা বলে না বললেই হয়। সবাই তাকে ভদ্র বলেই জানে। বইয়ের মাঝে মুখ বুজে থাকা ছেলে সে, কিন্তু মারামারিতে ওস্তাদ। তবে এটা সে তেমন একটা করে না। যাদের উপর রাগ বেশি তাদের সাথে এমনটা করে। এই যেমন আজ তার বিরোধী দলের এক লোককে ক্যাম্পাসের মাঠে পিটিয়েছে। যদিও মারেনি, তার লোকেরাই মেরেছে, কিন্তু শেষ বাড়িটা নিজে দেবে বলে হকিস্টিক নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে সে। যেই না সে বাড়িটা দেয়, সাথে সাথে কোথা থেকে এক মেয়ে এসে হাজির, আর বাড়িটা মেয়েটার মাথায় লাগে। সাথে সাথে মেয়েটি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এইসব ব্যাপারে নিভ্র বেশি নাক গলায় না, কিন্তু তবুও সে মেয়েটিকে দেখতে চায়। কিন্তু এলোমেলো চুলের কারণে আর এক সাইডের রক্তের কারণে সে ভালোভাবে মেয়েটিকে দেখার আগেই কোলে তুলে হাঁটা দেয়। আগেই বুঝতে পারে ব্যথাটা ভালোই পেয়েছে মেয়েটা, তাই নিজের ভুলের জন্যে এর ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। কিন্তু কেন যেন তার এক নজর মেয়েটাকে দেখার ইচ্ছে হয়, তাই সে আবার আসবে বলে ঠিক করে। টিপ টিপ চোখে চারপাশে তাকিয়ে এক ভিন্নতা পরিবেশের সাথে আলাপ হয় সাফার। ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে সে হসপিটালে আছে। হাতে তার রক্তের নল আর এক হাতে স্লাইনের নল। ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। হঠাৎ কি মনে করে সে মাথায় হাত দিয়ে উঠে বসে। সামনে তাকাতেই এক চিৎকার। আপনি আপনি ওই মাসকালা? আপনি তোমার মাথা ফাটিয়েছেন তাই না? আপনার সাহস তো কম না। আপনাকে না আমি জেলে দিব। আর আমাকে হসপিটালে কেন আনা হয়েছে? এই এই, আপনাদের আবার আমার কিডনির দিকে লোভ নেই তো? হতেও পারে আমার কিডনি বিক্রি করে আইফোন কেনার ধান্দা আছে তাই না? আল্লাহ বাঁচাও। এই এইগুলো খোলো, আমি যাব। আর এই মাস্কালা ভূত, আমি না আপনার নামে কেস দিব। আমার বাবা একজন উকিল, তাও না নাম করা উকিল। সেই পর্যন্ত একটা কেসও হারিনি। আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। জানেন কত মোটা চালের ভাত হয় সেখানে? জানতে হবে না, গেলেই বুঝবেন। এইসব সুইটুই খোলেন, ওই গরুর ডাক্তার এগুলো খোলেন, বাবাকে কল করেন, আমি বাসায় যাব।
নিভ্র এত সময়ের বকবকানি শুনে এইমাত্র ম্যাগাজিন থেকে মুখ তুলে সামনে তাকায়। সে এক প্রকার বিরক্ত মুখেই তাকায়, কিন্তু মাস্কের কারণে তার মুখ দেখা যাচ্ছে না। নিভ্র সামনে তাকিয়ে একটু থমকে যায়। সে ভাবতে পারছে না এই শান্ত কিউট চেহারার পিছনে এত বাচাল এবং ঝগড়ুটে টাইপের মেয়ে, এটা সে মানতে পারছে না। যেভাবে তার নিজের মাই তার সাথে উঁচু গলায় কথা বলে না, সেখানে এই মেয়ে অনায়াসে চিৎকার করে কথা বলছে। সাউন্ড পলিউশন তার একদম পছন্দ না। তবুও সে এই মেয়েটাকে কিছু বলতে কেন পারছে না কে জানে। তার মোটেও একে কিছু বলতে ইচ্ছে করছে না। গোল গোল মুখের সাদা বিড়াল ছানার মতো মুখ, নীলাভ চোখের আড়ালে রাগ রয়েছে। চোখা নাকের ডগা লাল হয়ে আছে, ফুলা ফুলা গালে দুপাশে লাল আভা রয়েছে। মাথায় ব্যান্ডেজের উপর দিয়ে আবদ্ধ চুলগুলো ক্রমশ উড়াউড়ি করছে। আর মেয়েটা বিরক্তি নিয়ে কোমল হাতে তা সরিয়ে দিচ্ছে। মেয়েটাকে এভাবে স্ক্যানিং করে দেখার পর নিভ্র নিজের ভ্রুগুলো কিঞ্চিত উঁচু করে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করে। সে মোটেও এভাবে মেয়েদের দেখার ছেলে না। সাফা আবার চেঁচিয়ে মাথা ঝাঁকা দিয়ে উঠে। এই মাসকলা, আমাকে নিজের মোবাইলটা দিন তো, বাবাকে কল করব। আপনারা যে আমার কিডনির পিছনে লেগেছেন এটা তো বাবাকে বলতে হবে, তাই না? চোর কতগুলো। এই মেয়ে, পাগল নাকি তুমি? এত কথা কেন বলছো? আর জানো কার সামনে বসে আছো? স্যার রেগে গেলে সমস্যা আছে বুঝলে, জীবন নিয়ে টানাটানি হবে। আমাকে প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। আল্লাহ, ভাবা যায় কত ডেয়ারিং পার্সন। আপনাকে তো সবার আগে পুলিশের কেরানি খাবো মিস্টার কাবলাকান্ত। নিভ্র এবার প্রচণ্ড বিরক্ত। এই মেয়ে কখন থেকে কী সব পাগলের মতো বলছে। সে তার পিয়ে আরুককে ইশারায় ডাকে আর বলে ওঠে, মেয়েটার বাবার নাম্বারে কল করো আর ওর চিকিৎসা সব খরচ দিয়ে দাও। গাড়ি বের করো, আমি যাব। বলে নিভ্র উঠে দাঁড়াতে সাফা চিৎকার করে বলে ওঠে। এই চোর, পালাচ্ছেন কেন? দাঁড়ান বলছি, দাঁড়ান। নিভ্র এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝড়ের গতিতে সাফার কাছে গিয়ে তার দুই পাশের গাল চেপে ধরে গম্ভীর গলায় বলে ওঠে, এই মেয়ে, অনেকক্ষণ থেকে তোমার বকবকানি শুনছি। আমার সাথে কেউ উঁচু গলায় কথা বলে না, আর তুমি দেখছি আমাকে চোর বানিয়ে দিচ্ছ। সাবধান, আমার সামনে দ্বিতীয়বার আর যেন তোমাকে না দেখি। মাটিতে পুঁতে দিলেও কেউ খোঁজ পাবে না, তাই দূরে থাকবে। এক প্রকার প্রশ্ন ছুড়ে দিয়ে নিভ্র বেরিয়ে পড়ল। আর তার সাথে তার দলবল। সাফা এখনো সফট হয়ে বসে আছে। তাকেও তো কেউ জীবনে এইভাবে ব্যথা দেয়নি। কথাটা ভাবতেই তার চোখ জলজল করে উঠেছে। এক প্রকার কেঁদেই দিয়েছে সে। আবার কিভাবে খিলখিল করে হেসে ওঠে। তার সেকেন্ডে এভাবে পরিবর্তন দেখে ডাক্তাররা সবাই একবেলা ভয় পেয়ে ওঠে। না জানি পাগল হয়ে গেছে নাকি এটা ভেবে। সাফা আবার গম্ভীর মুখ করে পাশের এক ডাক্তারকে বলে ওঠে, মোবাইল আছে হুম। তো দাঁড়িয়ে আছেন কেন? বাবাকে কল করুন। আবল নাকি পেশেন্টকে অ্যাডমিট করতে গার্ডিয়ান লাগে, জানেন না? নাকি ফালতু হসপিটাল এটা একটা। নাম কি এই হসপিটালের? অ্যাপেলো হসপিটাল। বাবা গো, এই পোলা তো দেখি আমার লাখপতি বাপরে ফকির করার ধান্দা। কত টাকা বিল হয়েছে? স্যার পেমেন্ট করে দিয়েছে। কি এত বড় সাহস আমাকে দয়া দেখানো! এই সাফাকে দয়া? শালা মাসকালা, তোকে তো আমি দেখে নিব। কুচি কুচি করে না আমি নিজেই স্যান্ডউইচ বানায় খাবো। হ্যাঁ, তাকিয়েছেন কেন? এলিয়েন নাকি আমি? কল করুন বাবাকে। ডাক্তাররা মনে মনে শিওর এই মেয়ের মাথায় কোনো গন্ডগোল আছে। কিন্তু নিজের চাকরি বাঁচাতে হবে। এই মেয়েকে কিছু বললে যদি ডাক্তার নিভ্র নিয়ে তাদের চাকরি খায়, যদিও মেয়েটা নিভ্র নিলে কী হয় তার জানা নেই, তবে গুরুত্বপূর্ণ কেউ হবে হয়তো। তা না হলে নিভ্র নীলের মতো মানুষ এই মেয়েকে কোলে নিয়ে এই হসপিটালে আনতো না। ভাই, ছাপা তুই পাগল হয়ে গেলি নাকি? আমার তো মনে হয় মাথায় আঘাত লাগে তোর স্মৃতিশক্তি চলে গেছে। তা না হলে চিনিস না জানিস না একটা লোককে কীভাবে খুঁজে বের করবি বল? অবশ্যই পারবো, এটা কোনো বড় ব্যাপার না। বাবা বলেছে যে অন্যায় করে আর অন্যায় সহে দুজনেই সমান অপরাধী। বুঝলি ঝুমা, আমিও সেই মাসকালাকে ছাড়বো না। বিনা কারণে আমার মাথা ফাটিয়ে 15 দিন আমার সবচেয়ে অপছন্দের জায়গায় থাকতে হয়েছে। ওকে কি আমি ছেড়ে দেবো ভেবেছিস? নো, নেভার, ইম্পসিবল। এবার এক কাজ কর, অভি ভাইয়াকে কল দে। আবার অভিজ্ঞতা কেন?
আরে উনিই তো ভালো স্কেচ করতে পারে, তাকে দিয়ে ওই মাস্কালার ছবি আঁকাবো। আরে সিআইডিতে দেখিস না ওরা কীভাবে স্কেচ করে মানুষ মানে ওই খুনিদেরকে খুঁজে বের করে, আমিও ওই লোকটাকে খুঁজে বের করবো। হসপিটাল থেকে আসার পর থেকেই ঝুমার মাথা নষ্ট। বেচারি ভেবে পাচ্ছে না এই পাগলকে কিভাবে শান্ত করবে। আর সাফা তো সেই হসপিটাল থাকাকালীন থেকেই মাস্ক আলার থেকে নিজের প্রতিশোধ নেওয়ার প্ল্যানিং করছে। ঝুমার চট করে একটা কথা ভেবে আবার বলে ওঠে, সাফা দেখ, যদি উনি নিব্রনীল হয় তবে। আরে নিভ্রনীল খুব ভালো আর শান্ত প্রকৃতির মানুষ, সে কেন এমন গুন্ডাপান্ডার মতো মারামারি করবে বল? আমি জানি বুঝলি, ওই লোক পাক্কা গ্যাংস্টার টাইপের কিছু, তা না হলে এত লোক নিয়ে কেন ঘুরবে বল? হতেও পারে। ঝুমা নিরাশ গলায় বলে ওঠে। নিম্রনীল দেশের নামকরা মডেল হওয়ার প্রতি পেপারে ম্যাগাজিনে তার ছবি দিয়ে ভরানো থাকে। সাফা তাকে প্রথম দেখে ছোট খুব মোটো ক্রাশ খেয়েছে। তাই ঝুমা ভেবেছে এর কথাগুলো যদি কাজ হয়। যদিও সে জানে তার এই বান্ধবীর এই ক্রাশ খাওয়া কতটা ফাও। ঝুমা তো নিভ্রনীল বলতেই অজ্ঞান, আর এইখানে এই মেয়ে বলে চলবে এর কোনো ঠিক ঠিকানা নেই। বাসায় আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছে আজ নির্ভর। আজ কিছু বিদেশি ব্যান্ডের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার কাজ ছিল, আবার হসপিটালেও যেতে হয়েছে। কলিং বেল বাজাতেই মিস ইফতেখার দরজা খুলে দেয়। মাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে একটু অবাক হয় নিভ্র, কিন্তু কিছু না বলেই হনহনিয়ে ভিতরে ঢুকে পড়ে। সোজা ছাদে তার নিজের আলাদা বাসায় চলে যায়। ব্যাপারটা ইফতেখার একটু মন খারাপ করলেও সে অভ্যস্ত। তার একমাত্র ছেলে আজ বহু বছর তার সাথে কথা বলে না, যদিও এর জন্য সে নিজেই দায়ী। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলেন ইফতেখার। অবরনীল পানি নিতে এসে কাকিমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে ওঠে, জানেমান কাকিমা, কি করো এত রাতে? নাকি চোর খুঁজে বেড়াচ্ছ? অবরোর এমন মজার কথায় ইফতেখার একটু হাসলো। অবরও তো ছেলে, কত হাসি খুশি থাকে ও, আর সবার সাথেই কত মজায় মেতে থাকে। কিন্তু তার ছেলেটা যে কেন এত গম্ভীর হয়ে থাকে কে জানে। তার তো জানা মতে ছোট ছেলেরা বেশি মজায় থাকে, দুষ্টু প্রকৃতির হয়। কিন্তু তার ছেলে বাকিটা মনে পড়তে ইফতেখারের চোখে পানি চলে আসে। ওইসব কিছুর জন্যই উনি দায়ী, এইটা সে ভালোভাবে বুঝতে পারছে। কাকির চোখে একরাশ হতাশা আর পানি দেখে অভ্র একটু সোজা হয়ে দাঁড়িয়ে পরে ব্যাপারটা সে ভালোভাবেই বুঝতে পারছে। তার প্রিয় কাকিমার মুখে হাসি ফোটাতে সে এক মজার বাক্য খুঁজতে শুরু করে। কাকিমা, তোমার রানগরু সানা হাসতে তার মানা, সেই সুপারস্টার এসে পড়েছে বুঝি? ইফতেখার আবার অশ্রুসিক্ত চোখে হেসে উঠে বলে, চলে এসেছে। যা খাওয়ার নিয়ে আমি বেড়ে দিচ্ছি, তুইও খাসনি না? এত কেন ভালোবাসিস ওই আকরুটারে? ও ভালোবাসার মানুষ, তাই এত ভালোবাসি বুঝলে? হেই ডাক্তার নির্বাণেল, সাথে আবার সুপারস্টার, এত বই পড়ে কি করবি ভাই? একদিন তো মরেই যাবি বল। অব্রর কথায় বুক স্লিপ থেকে মাথা কাত করে একবার অব্রকে দেখে নেয়। কালো ট্রাউজার, লাল টি শার্ট পরে হাতে দুটি খাবার প্লেট নিয়ে দাঁত বের করে দাঁড়িয়ে আছে অব্র। এই বাসার সবার মাঝে এই একটা লোকই তার সবচাইতে প্রিয় আর ভরসার মানুষ। যদিও দাদা, বাবা, বড় মা, রাফা সবাইকেই সে মোটামুটি পছন্দ করে, তবে এই একটা ছেলে ছাড়া তাকে ঠান্ডা করা মুশকিল। অগ্রদিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে প্রচণ্ড বিরক্ত নিয়ে বলে ওঠে, ওই শালা আর কতক্ষণ তোর প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবো? চাকর পেয়েছিস নাকি? বই রাখ আর আমার কাছে এসে এই গাদা গাদা খাবারের প্লেট নিয়ে তাড়াতাড়ি হারি আপ। নিভ্র এবার মুচকি হেসে বই রেখে সামনে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে, তুই তো আমার ফ্রি চাকর বুঝলে, আমার জামা কাপড়ও ধুয়ে দিস। দেখ কত ময়লা হয়েছে, ইস ঘৃণা লাগছে। তোর মতো এমন একটা স্মার্ট প্রফেসর আর চাকর থাকতেও আমার এমন অবস্থা, কি আর করব বল? তাই নাকি? তা দিস, কালকে ধুয়ে দেব। বলে হেসে ওঠে। এই কালকে তোর ফার্স্ট ডে অ্যাট কলেজ। এই এগুলো কেমন কথা? ফার্স্ট ডে অ্যাট কলেজে বহু আগেই পার করে এসেছি, কালকে তো প্রফেসর হিসাবে যাব।
যাই হোক, তুই এত পেশা থাকতে ওই পেশায় কেন গেলি আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবি? আরে বুঝছস না কা, প্রফেসরদের বহু সুন্দর হয় বুঝলি, তার ওপর ফার্স্ট ইয়ারের মেয়েরা তো মাশাল্লাহ সেই হয়, ওদের পড়াতে যাব বুঝলি। তুই যাবি মেয়ে পড়াতে, এটাও বিশ্বাসযোগ্য? তোর পেছনে তো অলমোস্ট সুন্দরীদেরই লাইন লেগে আছে। তুই যে মেয়েদের মাঝে সৌন্দর্য খোঁজস না তা আমার জানা আছে, তবে যেটা খোঁজস সেটা বল। মায়া খুঁজে বুঝলি, আমার জন্য লাইন লেগে থাকলে তোর জন্য তো ও সুইসাইডও করেছে, তবুও তো তুই ফিরেও তাকাস না। তোর আর আমার সব যখন মিলে তবে মেয়ের ব্যাপারও সেম অবস্থা হবে বুঝলি। না, আমার জীবনে আর যাই হোক মেয়েদের এন্ট্রি নিষেধ। এইসব বলে লাভ নেই, বিধাতা যা কপালে রেখেছে তাই হবে বুঝলি। আচ্ছা এটা সেটা বাদ, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। বল। কাকিমার সাথে এভাবে বাজে বিহেভ করা ছেড়ে দে প্লিজ। কথাটা শুনে খাবার মুখে দিতে গিয়েও দিল না নিভ্র। খাবারটা প্লেটে রেখে কিছুক্ষণ চোখ বুজে থেকে বলে ওঠে, ওনার কথা আমি শুনতে চাই না, প্লিজ অন্য কথা বল, তা না হলে রুম থেকে যেতে পারোস। অব্র আর কথা বাড়ালো না। সে জানে এই ছেলেকে আর যাই হোক এই কথাগুলো বলে লাভ হবে না, শুধু শুধু খাওয়াটা মাটি হয়ে যাবে। দুই ভাই চুপ মেরে খাওয়ায় মনোযোগ দিল। সাফা তার বাহিনী নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কপালে তার চিন্তার ভাঁজ। এই ভাঁজেরও কারণ রয়েছে। কারণটা হলো ভার্সিটির গুন্ডা পান্ডা স্টুডেন্ট। এই গুন্ডা পান্ডার লিডার সাহিন নামের এক ছেলে ভার্সিটির প্রথম দিন থেকেই সাফার পিছনে পড়ে আছে। আজ এর একটা সাহায্যের ব্যবস্থা করেছে সে। সাফা নিজের হাতের মার্বেলগুলো ঝুমাকে দেখিয়ে বলে ওঠে, এইগুলো ফ্লোরে ছুড়ে দিব, ওই বদমাস যখন থাপাং করে পড়বে। সাব্বি তুই পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই লাঠি দিয়ে না পিছনে একটা বাড়ি দিবি বুঝলি। এমন একটা ভাব নিচ্ছিস মনে হচ্ছে অভি ভাইয়া ঝুমার সাথে 5 বছর আর তোর শিখেছে। সাফা ঘড়ি দেখছে আর মার্বেলগুলো হাতের মুঠোয় জড়ো করে রেখেছে। কেউ আসার সাউন্ড শুনতে পাওয়া মাত্রই দেওয়ালের কোণে থেকে সাফা বেরিয়ে সে ফ্লোরে মার্বেলগুলো ছড়িয়ে দিল। সামনে থাকা ব্যক্তির সাথে সাথে দ্রাম করে পড়ে গেল, আউস করে শব্দ করে ওঠে। সাফা এবার উপরে তাকাতেই হা হয়ে গেল, এটা কি হলো? আর এই লোকটাই বা কে? সে যাকে ফেলতে চেয়েছে এ তো সে না। তবে এই আবার কে? নতুন ইংলিশ স্যার নয় তো? কথাটা ভাবতেই সাফা জিহ্বায় কামড় দিয়ে নিজের মাথায় নিজেই হাত দিয়ে একটা বড় ঝাঁকা দেয়। সাবির এবার লাঠি নিয়ে পিছন থেকে মারতে যাবে, তার আগেই সাফা মাথা ঝাঁকিয়ে মারতে নিষেধ করে। কিন্তু সাব্বির বুঝতে পারছে না কি ইশারা করছে, তাই আবার লাঠি তুলে মারতে যাবে তার আগেই সাফা চেঁচিয়ে বলে ওঠে, মারিস না, উনি সেই অসভ্যটা না। বলে এগিয়ে এসে অগ্রর পাশে দাঁড়িয়ে পড়ে। আজ প্রথম দিন ছিল ভার্সিটির ক্লাস নেওয়ার। প্রথম ক্লাস ছিল ফাইন আর্টের ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের ইংলিশ ক্লাস। আর প্রথম দিনে এমন ভয়াবহ একটা ঘটনা হবে অগ্র ভাবতেও পারেনি। কিভাবে ভাববে? এটা তো নার্সারি বা 1-2 ওর ক্লাস না, এটা ভার্সিটির ক্লাস। আর ভার্সিটির তো বাচ্চারা পড়ে না যে এগুলো করবে। অভ্র নিজের কোমরে হাত দিয়ে এখনো চোখ বুজে আছে। কুল মেজাজের ছেলে হলো, একবার রাগ উঠলে নিজেকে ঠিক রাখতে পারে না। এখন তার রাগ উঠছে, তাও প্রচণ্ডভাবে। আর যে এই কাজ করেছে তার কপালে খুব বড় ঝড় আছে। আর যে কি হবে এটা ভেবেই অভ্রের মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ একটা অনুশোচনা ভরা মিষ্টি কণ্ঠ কানে আসতেই অভ্র চোখ খুলে তাকিয়ে স্তব্ধ। তার 7 বছরের কেরিয়ারে এই প্রথম সে এত সুন্দর কাউকে দেখছে। এত কিউট মেয়ে হয় নাকি? ফুলা ফুলা গালগুলো আরো ফুলিয়ে হাতটা বাড়িয়ে সাফা বলে ওঠে, আম সরি, আসলে এমনটা হবে ভাবতে পারিনি। এটা আপনার জন্য ছিল না, কিন্তু আপনি হুট করে লাফিয়ে কোথা থেকে যে এলেন। সরি আবার। মাথা নিচু করে হাত বাড়িয়ে বলে ওঠে। অব্র তাকিয়ে আছে, আশ্চর্য মায়ায় গড়া এই মেয়ে। সে নিজের চশমাটা পাশ থেকে তুলে দেখে তা এক সাইডে ভেঙে গেছে। তবুও সেটা হাতে নিয়ে আর এক হাত বাড়িয়ে উঠে দাঁড়ায়। সাফার হাত ধরে উঠে দাঁড়িয়েছে সে। অভ্র এবার কোমরে হালকা ঝাঁকি দিতেই সাফা নিজের হাত ছাড়িয়ে বলে ওঠে, আল্লাহ, এত ভারী কেন আপনি? কি খান বলুন তো? হাত পুরোই ব্যথা হয়ে গেছে। অভ্র এবার পুরাই হা।
বলে কি এই মেয়ে? আমাকে ফেলে যে 12টা বাজেছে সেদিকে তার খবরই নেই। এতক্ষণ অভ্রের এই মেয়েকে শান্ত মনে হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে না, ভয়ঙ্কর হবে এই মেয়ে। তাই সেও একটু টিচারের মতো ভাব নিয়ে বলে ওঠে, ইউ নো হু অ্যাম আই? ইয়েস, এত যখন ইংলিশ ঠেলছেন নিশ্চয়ই আমাদের নিউ ইংলিশ টিচার। তো স্যার, আপনাকে স্বাগতম। আর হ্যাঁ, এইটার কথা কাউকে বলবে না। আপনি একটা পেইন কিলার খেয়ে নেবেন, আর কালকে এসে দাম বলে যাবেন কত হবে। 200 বা 300 টাকায় হবে, আমি বরং দিয়ে দিব, কেমন? আর ভুলেও ক্লাসে পানিশমেন্ট দিয়ে এই ঘটনার শোধ নেবেন না প্লিজ। এটা ভুল করে হয়ে গেছে। আমার আপনাকে এভাবে ফেলার সত্যি ইচ্ছে ছিল না। আপনার নিয়তিতেই পড়াটা ছিল, এখন আর কি করার আছে। তবুও আমি কিন্তু সরি বলেছি, মাফ করে দিয়েন। অভ্র চোখ বড় বড় হয়ে আছে, মুখের হা আরো প্রসারিত হয়ে গেছে। কি ডিয়ারি মেয়েরে বাবা, ভাবা যায়? অভ্রকে নাকানে চুবানি খাইয়ে চলে গেল। সাফা এক দৌড়ে ক্লাসে ঢুকে গেছে, বুকে 2-3 বার থুতু দিয়েছে। ক্লাস চলাকালীন সাফার ভাবটা এমন যে সে আদর অভ্রকে শোনা আগে ওঠো, কখনো সকাল হয়ে দেখেনি। গেছে। অভ্রর কোমরকে যে আধমরা করে দিয়েছে এটা তো তার কল্পনাতেও নেই। সাফার ভাব দেখে অভ্র আরো অবাক। হসপিটাল থেকে বাসায় এসেই নিভ্র শুনতে পায় অভ্র কোমরে ব্যথা পেয়েছে, তাই উপরে না উঠেই তার কাছে চলে যায়। কোমরে আইস ব্যাগ দিয়ে উবুদ হয়ে শুয়ে আছে অভ্র। শোয়া অবস্থা থেকেই বলে ওঠে, তা তুই চলে এসেছিস? দেখ না রে, কোমর কি গেছে নাকি আছে? নিভ্র সাদা শার্টের হাতার ভাঁজটা আরও তুলতে তুলতে নিজের স্টেথোস্কোপটা টেবিলে রেখে অ্যাপ্রনটা খাটের এক পাশে রেখে অভ্রর পাশে এসে বসে পড়ে। ডান হাতটা অভ্রর কোমরে রেখে একটু জোরেই চাপ দেয়। অভ্র প্রায় লাফিয়ে উঠে বসে পড়ে। নিভ্র নিজের শুষ্ক ঠোঁটজোড়া জিভা দিয়ে ভিজিয়ে বলে ওঠে, তোর কোমর জীবিত আছে, এবার বল ব্যথা কিভাবে পেলি? অভ্র কপট রাগ নিয়ে বলে ওঠে, শালা এত জোরে চাপ দেওয়ার কি ছিল? ওহ, ওই মেয়ে যতটুকু না ভেঙেছে তুই তোর থেকে বেশি ভেঙে দিলি। আজ থেকে আমাকে ভাইয়া বলে ডাকবি। কড়া ঘন্টা 6 মাসের বড় তোর। বড় ভাইয়ের সাথে এভাবে বেয়াদবির শাস্তি তো তোকে দিবই। নিভ্র সব কথাকে উপেক্ষা করে চোখ বাঁকিয়ে একটু ঝুঁকে বলে ওঠে, মেয়ে ভেঙেছে মানে? আরে আর বলিস না, আজ ভার্সিটির প্রথম দিনই এক ভয়ঙ্কর মেয়ের সাথে দেখা। মার্বেল ছুরি ফেলে দিয়েছে আমাকে একদম ধ্রাম করে। কি যে ব্যথা! তার উপর বলে কিনা সরি বলছি তো, অদ্ভুত। নিভ্রর কেন যেন হঠাৎ করেই হসপিটালে রেখে আসা সেই বকবক করা মেয়েটার কথা মনে পড়ে গেছে। সে না চাইতেই এমনটা কেন হলো এটা নিভ্র জানে না। নিজেকে একবার ঝাঁকিয়ে সে বলে ওঠে, তুই কি মেয়েটাকে এমনি এমনি যেতে দিলি? তা না হলে আর কি করব? সরি বলার সাথে সাথে বলে দিয়েছে তাকে যাতে আর কোনো শাস্তি টাস্তি না দিই। আর কি করার জানোস, ক্লাসে তার বাপ দেখে আমি নিজেই অবাক। তার বাপখানে এমন আমাকে চিনিই না, অথচ আমাকে ক্লাস শুরুর আগেই ফেলে চিৎপটাং করে দিয়েছিল। নিভ্র এবার বিরক্তি নিয়ে উঠতে উঠতে বলে ওঠে, ওষুধ পাঠিয়ে দিব রহমত চাচার হাতে, খেয়ে ঘুমাস। আর এত বকবক কিভাবে পারস? আহ, অব্রত রেগে বলে ওঠে, তুই রোবটের মতো থাকবি দেখে কি আমারও থাকবো নাকি? আর যা, তুই টায়ার্ড মনে হয় আজ। কটা অপারেশন করেছিস? 2টা। যা ফ্রেশ হ, আমি খাবার নিয়ে আসি। এই না, তুই ঘুমা, আমি নিজেই খেয়ে নিব। আর মেয়েটাকে মাথা থেকে ঝাড়। বলেই নিভ্র রুম থেকে নিজের রাখা জিনিসগুলো তুলে রুম ত্যাগ করে। অব্র বসে বসে ভাবছে, এই ছেলের যে কি হবে, আজ তো একটা নিরামিষ। স্যার, ওই মাশফিকে পাওয়া গেছে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। আপনি কি সেখানে আবার যাবেন? নিভ্র চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। বেশ কিছুদিন আগেই এক হ্যাকার তার বাবার কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু তথ্য হ্যাক করেছে। এতে তার বাবার বেশ ক্ষতি হয়েছে, যার কারণে সে তাকে হন্যে মতো খুঁজে বেড়াচ্ছে। আগের বার তার সাথে বেইমানি করে বিপক্ষ দলকে খবর দিত যে তাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে পাওয়া গেছে। নিভ্রর মনে হচ্ছে সেখানে ভালো ছাত্রগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এইসব অপদার্থগুলোর জন্যে। মুখোশ পরে সেখানে লুকিয়ে থাকাই এদের কাজ। ছাত্র কেউ কিছু বলবে না, এটা জানে, তাই এই পদ্ধতির অ্যাপ্লাই করছে এরা। এদের একটা শিক্ষা তো দিতেই হয়। নিভ্র একটা বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, অবশ্যই যাব, তবে আদ্র যাতে না জানে আমি সেখানে গিয়েছি।
যেহেতু ও সেখানকার প্রফেসর। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস স্যার। বলে আরিফ বেরিয়ে গেল। নিভ্রু নিজেকে রেডি করছে, মুখে মাস্ক, চোখে সানগ্লাস, হাতে গ্লাভস, কালো জ্যাকেট, পায়ে বুট পরে সেও বেরিয়ে পড়েছে গন্তব্য বিশ্ববিদ্যালয়। তার সাথে সাথে তার বিস্তর বডিগার্ডস টিমও বেরিয়ে পড়ল। সাফা রেডি হয়ে ভার্সিটিতে আসতেই সেই ছেলেটার সাথে দেখা, যে তাকে বিরক্ত করে। সাফা প্রচণ্ড রাগ নিয়ে ভার্সিটিতে প্রবেশ করেছে। ছেলেটা পিছন পিছন কিছু দূর যাওয়ার পরে অভ্রকে দেখে সরে দাঁড়ায়। শত হোক স্যার মানুষ, সাফা হাঁটছে একটু অন্যমনেই। হুট করে কেউ সামনে আসায় সে ডান পাশে সরে গেছে, তার সাথে সাথে ছেলেটাও ডান পাশে সরে গেছে। সাফা আবার বাম পাশে হতেই তারও সেম অবস্থা। সাফা এমনিই রেগেছিল, তার উপরে এই লোকের কাজ দেখে সে আরও বিরক্ত। তাই রেগে তাকাতে অব্রকে দেখতে পায়। অব্র একটু ভ্রু কুচকে তাকিয়ে আছে। সাফা বিরক্তি নিয়ে একটু জোরপূর্বক হাসি দিয়ে বলে ওঠে, কি চাই স্যার? অব্র অবাক, মেয়েটা স্যারকে জিজ্ঞেস করছে কি চাই। হোয়াট এ স্টুপিড টাইপের প্রশ্ন, যার সম্মুখীন এই পর্যন্ত সে হয়নি। আসলে কোনো মেয়েই তাকে এমন প্রশ্ন করেনি। সব সময় দেখলেই গায়ে পড়ে মেয়েরা, কিন্তু এ তো তাকে প্রশ্ন করছে। অভ্র নিজেকে সামলিয়ে বলে ওঠে, কিছু না। তাহলে এমন ডান বাম করছেন কেন? তুমিও তো করছো। আরে স্যার, আপনি আগে করেছিলেন, আমি না। তাও আবার সরি। আমার তো মনে হয় আমার জীবনটাই সরি বলতে বলতে শেষ হয়ে যাবে। আপনিই বলেন, আপনার সাথে দেখা হয়েছে 2 দিনে আমি কতবার সরি বলে ফেললাম। উফ, ভাল লাগে না। বলেই পাশ কাটিয়ে হাঁটা দিল। অব্র হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটা অদ্ভুত, সবার থেকে আলাদা ব্যক্তিত্ব নিয়ে তৈরি। তার দেখা দুটি অদ্ভুত মানুষ হলো, এক নিভ্র আর এক এই মেয়ে। তবে দুজনের ব্যক্তিত্বই ভিন্ন। একজনের চুপচাপ স্বভাবের, আর একজনের মনে হয় মুখ দিয়ে খই ফুটে। সামান্য আশপাশ নিয়েও সে এক গাদা কথা বলে গেল। ব্যাপারটা ভাবতেই অব্র হেসে দিল। আজ আর ক্লাস নেবে না, বাসা থেকে কল করা হয়েছে, তাকে নাকি আজ বাসায় থাকতে হবে। মাঠের বিশাল ময়দানে নিভ্র চেয়ারে বসে আছে, আর তার সামনে হাঁটু গেড়ে বসে আছে মুশফিক। মুখ দিয়ে গড় করে রক্ত পড়ছে তার। নিভ্র পায়ের উপর পা দিয়ে বসে বসে দেখছে সব। তার লোকেরা ইচ্ছে মতো পিটিয়েছে মুশফিকে। রক্তে সারা শরীর একাকার অবস্থা। এ যেন এক ভয়ঙ্কর দৃশ্য। তবে তা নিভ্রর কাছে মনে হচ্ছে না। সে নিজের মতো তাকিয়ে আছে। সাফা স্কেচ বানিয়ে ফেলেছে এবং সেটা সাথে নিয়ে ঘুরছে। ক্লাস শেষে বাহিরে আসতে বিশাল ভিড় দেখলো, তবে মাঠে না, তার আশেপাশে। সাফা বিস্মিত কণ্ঠে বলে ওঠে, ঝুমা দেখ, ভার্সিটির ক্যাম্পাসে মাহফিল হচ্ছে। ঝুমা চোখ বুলিয়ে দেখে বলে ওঠে, আরে আবাল, ওটা মাহফিল না মারামারি হচ্ছে? সাফার চোখ মুখ মুহূর্তে চকচক করে ওঠে। মারামারি ঝগড়া এগুলো তার দারুণ লাগে দেখতে। যদিও বাবা বলে এগুলো খারাপ, খারাপ তো খারাপ, তার কি, সে তো শুধু একটু দেখবে। কিন্তু বাবা এটা মানতে নারাজ, তাই সে বাবার প্রতি প্রচণ্ড বিরক্ত। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই সে এগিয়ে গেল। তার পিছনে পিছনে ঝুমাও এই চেঁচিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হলো। সবাই এক এক করে যান নিয়ে পালাচ্ছে, কিন্তু সাফা নিজের কৌতূহল নিয়ে আরও এগিয়ে যেতে নিভৃক দেখেই তার মেজাজ বিগড়ে যায়। ব্যাগ থেকে স্কেচ বের করে একটু খুঁটিয়ে দেখে, তা আবার ব্যাগে ঢুকিয়ে ঝুমাকে বলে ওঠে, পেয়ে গেছি রে ঝুমা, পেয়ে গেছি। সাব্বির কই, শালারে ডাক। ঝুমা অবাক হলেও বলে ওঠে, ওই তো সাব্বির। কেন? ওরে বল একটা স্টিক নিয়ে আসতে। কেন? ও, এত প্রশ্ন করিস না তো, যা করতে বলেছি তাই কর। ঝুমা সাব্বিরকে বলে একটা স্টিক নিয়ে এলো, আর সাফা ভিড় ঠেলে রাইফেল হাতের মানুষটাকে পিছনে ফেলে নিভ্রনীলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তাকে এভাবে ভিতরে ঢুকতে দেখে প্রায় উপস্থিত সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসছে প্রায়। নিভ্রনীল আজও মাস্ক পরেছে। সাফার হাতে হকি স্টিকটা সে এবার ক্রমাগত ঘুরতে শুরু করে। রাগে তার মুখশ্রী লাল আভায় ফুটে উঠেছে। প্রচণ্ড রাগ নিয়ে সে তার হাতের স্টিকটা দিয়ে নিভ্রনীলের মাথায় আঘাত করে।
নিভ্র নিজের জায়গা থেকে দুপা পিছিয়ে পড়ে। তার মাথাটা হালকা কাত হয়ে পড়ায় সানগ্লাসটি একটু ঝুঁকে পড়ে। বাড়ি দেওয়ার সাথে সাথে সাপার মাথায় 10-12টা রাইফেল অনায়াসে উঠে গেছে। সাপা একবার উপরের দিকে তাকিয়ে আবার নিভ্রের বরাবর মুখ করে তাকিয়ে থাকে। মা বলেছিল ভয়কে জয় করতে সাহস লাগে। রাতে ভূতের মুভি দেখে সে ভয়ে বাবা মায়ের Sorry. মাঝে গুটিসুটি মেরে ঘুমানোর সময় মা বলতো ভয় পেলে পিছনে তাকাতে নেই, তাহলে বিপক্ষ দল দুর্বল ভাবে, তাই সেও তাকাবে না। তাই নিভ্রর দিকে তাকিয়ে আছে। নিভ্রর মাথার এক সাইডে রক্তের গড়াগড়ি হচ্ছে, তবুও সে স্ট্রং। ডান হাত তুলে ইশারায় রাইফেলগুলো নিচে নামাতে বলে। তারা রাইফেল নামাতেই সাফা এক বিস্তর হাসি দিয়ে বলে ওঠে, এবার হলো ইকুয়াল ইকুয়াল, টিট ফর ট্যাট। এরপর নিভ্রের হাত টেনে তাতে কিছু টাকা দিয়ে আবার বলে ওঠে, 10,000 আছে, এর বেশি আর লাগবে না। আপনি নিজের ট্রিটমেন্ট করিয়ে নিন মিস্টার ভিলেন। বাবা বলেছে অন্যায় যে করে আর যে সহে সকলে সমান অপরাধী। তাই আমি আপনার পাওনা দিয়ে নিজেকে অপরাধ মুক্ত করলাম। আমাকে মেরেছেন, এবার আমিও মেরেছি, সদ্বোধ। আর হ্যাঁ হ্যাঁ, এত যখন নিজেকে শক্তিশালী মনে করেন না, তবে এই সব চালাপেলা রাখার কি আছে বলেন তো? আমার তো মনে হয় আপনি নিজে কিছুই করতে পারেন না, শুধু এদেরকে দিয়ে করান। আসল বীর সেই বুঝেছেন যে বডিগার্ড নিয়ে ঘুরে না, বুঝলেন? ফ্রিতে জ্ঞান দিলাম, কাজে লাগাতে পারেন। টাটা। কথাটা বলে স্টিকটা ফেলে দিয়ে নিজের গায়ের ওড়নাটা উড়িয়ে দিতেই নিভ্রের চোখে মুখে রেশম পালকের মতো তা আশ্রে পড়ে। ঝাপসা চোখে নিভ্র সাফার দাঁত তেলানো হাসি দেখতে পেল। তারপরে সাপা ভিড় ঠেলে আবার চলে গেল। এত এত লোকের ভিড় থেকে বেরিয়ে সে এক স্বস্তি নিঃশ্বাস নিল। তারপর এক হাসি হাসল। মনটা কেমন নেচে নেচে উঠছে, ফুরফুর মেজাজ লাগছে তাকে। মনে মনে ঠিক করেছে ঝুমা, মুক্তা, শিরিন, সাব্বির আর অভি ভাইয়াকে ট্রিট দেবে। নিভ্র এখনো দাঁড়িয়ে আছে। তার মতো প্রভাবশালী ছেলেকে একটা পুচকে মেয়ে এইভাবে মেরে যাবে, ব্যাপারটা তার লোকেরা স্বপ্নেও ভাবেনি। তাদের এটা ভেবেই ভয় লাগছে। না জানি এ রকচটা ছেলে তাদের কি হাল করে। কিন্তু নিভ্র তেমন কিছুই করলো না। সে এক দৃষ্টি নিক্ষেপ করেই চলেছে সাফার দিকে। সাফা তো বহু আগেই গায়েব, কিন্তু নিভ্র এখনো তাকিয়ে আছে। নিভ্র হঠাৎ মাথা ঘুরে উঠেছে। সে দাঁড়াতে পারছে না। কিছু সময়ের মাঝেই সে মাঠে পড়ে যায়। তার লোকেরা তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। টিপ টিপ করে চোখ খুলতে নিভ্র নিজের পরিবারকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এত মানুষের মাঝে একজনই তার দৃষ্টি কেড়েছে, সে হলো মিসেস ইফতেখার। স্বামী সাখাওয়াত এক বাহু চেপে সে কেঁদেই চলেছে। তার বিপরীত পাশেই তার বড় মা আর বড় বাবা দাঁড়িয়ে। সামনের সোফায় দাদা বসে আছে। নিভ্র এবার চোখ বুলালো তার দুই পাশে। তার দুই পাশে অভ্র আর রাফা দাঁড়িয়ে আছে। রাফা চোখ মুখ কেঁদে ফুলে গেছে। এই মেয়েটা নিভ্রের প্রতি ভালোবাসাটা প্রখর। ভাইকে যে সে সত্যি খুব ভালোবাসে এটা নিভ্র এবং অভ্র দুজনেই জানে। অভ্র গম্ভীর মুখে চশমার মাঝ থেকে নিভ্রকে পর্যবেক্ষণ করে চলেছে। নিভ্র এবার হালকা নড়ে বলে ওঠে, জীবিত আছি, এত টেনশনের কিছু নেই। অভ্র তার সব রাগ নিয়ে নিভ্র জামার কলার ধরে তাকে বসিয়ে দিতে দিতে বলে, আরে শালা আবাল, হারামি, তুই কি ওটা আমার মাহফিল না ভার্সিটিতে মারামারি মারামারি করতে হচ্ছে? গেছিলি নাকি? ওই এমন তো অবস্থা হলো সাব্বির কি করে জানোস? একদিন তুই অজ্ঞান ছিলি। নিভ্র ভাবলেশীন ভাবে বলে ওঠে, তো ছিলাম আর কি, এত হাইপার হওয়ার কি আছে? আর সবাই তো কান্না জোরে দিয়েছে কেন? আমি কি মারা গেছি নাকি? ফাইজলামি হচ্ছে এখানে। অভ্র রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, ফাজলামি তো তুই করস। ভাই বলবি তোর আর আমার মাঝে এত মিল কেন? মানে? মানে খুব স্বাভাবিক। ছোট থেকে দেখছি তুই সব সময় এক ধাপ এগিয়ে। আমি ক্লাসে সেকেন্ড হলে তুই ফার্স্ট। আমি দাবিতে চান্স পেয়েছি আর তুই মেডিকেল। আমি অক্সফোর্ডে কোর্স করার সুযোগ পেলে তুই হার্ভার্ডের সুযোগ পাস সার্জারি নিয়ে গবেষণা করার। সারা জীবনে তুই এত এগিয়ে কেন থাকস বলবি? নিভ্র বিরক্ত হলো। কিঞ্চিত চোখ মুখ কুচকে অভ্রর দিকে তাকালো। বেশি কথা বলা বা শোনা তার মোটেও পছন্দ না, কিন্তু এই অভ্রটা সব সময় অতিরিক্ত কথা বলে। তাই মাঝে মাঝে তার এর প্রতিও বিরক্ত আসে। অভ্র নিভ্রকে এভাবে তাকাতে দেখে আবার বলে ওঠে, আরে ভাই এভাবে তাকাচ্ছিস কেন? আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস হচ্ছে না? দেখ, কাল আমি কোমর ভেঙে আধমরা করে বিছানায় শুয়েছি।
আজ তুই মাথা ফাটিয়ে হসপিটালে বেডে লিফটে গেলি। আজব না? আচ্ছা, আমাকে তো মেরে ফেলেছে, তোকে কি এভাবে মেরেছে বলবি? মানে দ্য মোস্ট ফেমাস মডেলকে কি এভাবে মারার সাহস পেয়েছে বলবি? তার চাইতে বড় কথা, তোর মতো ডেঞ্জারাস রাজনীতিবিদ যার কাছে মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হয়, যার আগে পিছে 16 থেকে 17টা গার্ডস থাকে, তাকে কিভাবে কে মেরে গেল বলতো? তবে ভাই, সে যেই হোক, বিশাল কলিজার অধিকারী। আবরুর কথা শুনে নিভ্রর সাফার কথা মনে পড়ে গেছে। সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে এলো, চোখ লাল হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করতেই স্লাইনের নলে রক্ত উঠে গেল, যা মুহূর্তেই অভ্রের চোখে পড়ে গেল। সাথে সাথে ডাক্তার বলে চেঁচিয়ে উঠল। নিভ্র রেগে আছে, এটা বেশ ভালো করে বুঝতে পারছে অভ্র। নিভ্র দাদা মাহবুবুল এগিয়ে এলো আর বলে উঠে, নিম্র, দাদুভাই এমন করছে কেন? কে তোমাকে মেরেছে? আচ্ছা, আমাকে বলো, আমি তাকে এদিকে এসে শাস্তি দেবো। দরকার হলে মেরে পুঁতে দেবো, তবুও শান্ত হও। কাউকে কিছু করতে হবে না, এখন সবাই বাইরে যাও, আমি একা থাকতে চাই। জাস্ট লিভ মি অ্যালোন। নিভ্র চিৎকারে হসপিটালের সবাই একবেলা কেঁপে ওঠে। মুহূর্তেই রুম ফাঁকা হয়ে গেছে। নিভ্র চোখ বন্ধ করতেই সাফার ওড়না দুলানো হাসির ছবি ভেসে উঠেছে। সাথে সাথে সে ঠাস করে চোখ খুলে তাকায়। একটা জোরে শ্বাস নেয় সে। সাফা সোফার উপর পা গোল করে বসে আছে, তার এক হাত গালে, ঠোঁট উল্টে সে চিন্তায় মগ্ন। তার মাথায় একটা কথাই ঘুরছে, সে যাকে মেরে এসেছে সে কেমন আছে? এভাবে মারা কি ঠিক হয়েছে? আচ্ছা, লোকটা যদি মারা যায় তবে কি হবে? কথাটা ভাবতেই সাফার মাথা ঘুরতে শুরু করে। সবাইকে যতটা সাহস দেখায় ততটা সাহসী সাফা না। দরজায় বেল পড়ে। সাফা মৃদু হেঁটে দরজা খুলে দেখে তার বাবা দাঁড়িয়ে। শারিক ভিতরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আমাজনের কি মন খারাপ? সাফা চকিতেই তাকালো। তার ধারণা ছিল না বাবা এগুলো বুঝে যাবে। যদিও তার মন খারাপ হলে তিনি চট করে ধরে ফেলে, তবুও এটাও ধরে ফেলবে ভাবতে পারেনি। সাফা সহজ হওয়ার ভঙ্গিতে বলে ওঠে, না তো বাবা, চলো তোমার এই কালো অ্যাপ্রনটা খুলে দিই। শারিক মেয়ের দিকে কিছুক্ষণ তাকালো, তারপর মেয়ের কাছে দাঁড়াতে সাফা বাবার কালো জামাটা খুলে দিল। সাফার পরিবার খুবই ছোট, মা ছিল, এখন নেই। এক দুর্ঘটনায় সাফা নিজের প্রাণপ্রিয় মাকে হারিয়েছে। এখন বাসায় বাবা আর সে থাকে। বুয়ায় সে কাজ করে দিয়ে যায়। সাফা রান্নায় একদম ঢ্যাঁড়স। বাবা মেয়ের ছোট্ট পরিবার তাদের। ডাইনিং টেবিলে সাফা পাগুলো চেয়ারে গুটিয়ে বসে আছে, প্লেটে খাবার নাড়াচাড়া করছে। তা দেখে শারিক বলে ওঠে, আমার কি হলো বলো তো? খাবার নাড়ছো না কেন? মন খারাপ নাকি? আচ্ছা বাবা, কেউ অন্যায়ভাবে আমাকে মারলে আমার কি করা উচিত? মেয়ের এমন কথায় শারিক অবাক হলো। অবাক হয়ে বলে ওঠে, তোমাকে কেউ মেরেছে আম্মা? ওই দিনের ব্যথাটা তুমি পড়ে গিয়ে পাওনি? সাফা মনে মনে নিজেকে একটা বকা দিল। তার বোঝা উচিত ছিল বাবা উকিল, আর এই উকিল মানুষগুলো কেডি পাঠকের মতো হয়। সামান্য ক্লু থেকে সম্পূর্ণ কেস সলভ করে ফেলায় এদের ধর্ম। তবুও সাফা কথা ঘুরিয়ে বলে ওঠে, আরে বাবা, এমনিই বলছি, তুমি বলবে কি না বলো। বলবো, অন্যায় ইচ্ছে করে এবং সহায় দুজনই সমান অপরাধী। তবে হ্যাঁ, অন্যায় কাটে যদি ইচ্ছে করে তো রাতে তুমি বাইরে থাকার মেয়ে না, খাবার কেন কি বিপদ সাফা হয়েছে? মনে মনে খুশি হলো। তার ধারণা নিভ্র ইচ্ছে করেই তাকে মেরেছে। সাফা রিক্সে থেকে নেমে একটু ঢুলে ঢুলে হাঁটছে। ভার্সিটির গেটের সামনে আসতেই সে ভার্সিটির সামনে বড় কৃষ্ণচূড়া গাছের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে ফুল গুনছে। অভ্র গাড়ি পার্ক করে এসেই দেখে সাফা উপরের দিকে তাকিয়ে আছে, তাই সে একটু এগিয়ে গেল। গলা হালকা কেসে সাফাকে অ্যালার্ট করার চেষ্টা করছে, কিন্তু সাফা তো সাফাই, ও এখনো হাঁ করে তাকিয়ে আছে। উল্টো বিরক্তি নিয়ে সে বলে ওঠে, এই যেই হন, কাশি দেওয়ার হলে দূরে গিয়ে দেন, কানের কাছে খ্যাক খ্যাক করছেন কেন? অভ্র এবার বলে ওঠে। তা কয়টা ফুল ধরেছে? সাফা আনমনিং বলে ওঠে, আরে আর বলিয়েন না, এত এত ফুল কি আর গোনা যায়? না তো, আমি তো শুধু দেখছি, কি সুন্দর না ফুল। হুম। সাফা এবার পাশ ফিরে একটু অবাক হয়ে তাকায়। অভ্রকে খুঁটিয়ে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন, আসা যায় না বুঝি? আরে সেটা বড় কথা না, আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন এটা বড় কথা। যাই হোক, পেন কিলারের দাম কত?
অব্র অবাক চোখে তাকালো। এই মেয়ের মনে আছে ওই দিনের কথা? সে নিজেই তো ভুলে গেছে। অব্র নিজেকে সামলিয়ে বলে ওঠে, তোমার মনে আছে? মনে থাকবে না মানে কি? আপনি কি আমাকে ওইসব ঠকবাজদের মতো মনে করেন নাকি? আল্লাহ মাইরা লান, শেষে কিনা সাফার কপালে ঠকবাজে থাপ্পা লাগলো। ছি 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 ছি, আল্লাহ বাঁচাও। স্যার, আপনি কি করে আমাকে এত খারাপ ভাবতে পারেন বলেন তো? কি করে? সাফার এমন কথা শুনে অব্র পুরাই ভ্যাবাচাকা খেয়ে গেল। অবাক হয়ে বলে ওঠে, আমি এমন কিছু বলিনি, তুমি শুধুই এত বেশি বলছো। আমি তো ভুলেই গেছিলাম, তাই ভেবেছি তুমিও ভুলে গেছো, তাই এমনটা বলেছি। তুমি কি এতে কষ্ট পেয়েছো? অবশ্যই পেয়েছি, এটা তো কষ্ট পাওয়ারই কথা। সব বাদ, আপনি দাম বলেন, আমি দিচ্ছি। না না, টাকা দিতে হবে না। আমার ভাইয়ের ডাক্তার, ও ফ্রিতে দিয়েছে ওষুধ, তাই আমার নিজেরও টাকা লাগেনি। সাফা এবার একটা প্রসারিত হাসি দিয়ে বলে ওঠে, তবে তো ভালোই হয়েছে। তাহলে আমি আসি স্যার, আপনি বরং ফুল গোনেন। অব্র হাবার মতো তাকিয়ে আছে। জলপাই রঙের গোল জামাটায় সাফাকে মারাত্মক লাগছে। গলায় বিশাল করে ওড়না ঝুলানো, আর চুলগুলো প্রতিবারের মতোই কাঠি দিয়ে আটকানো। স্বভাবগুলো বাচ্চাদের মতো। এই এখন যেমন বাচ্চাদের মতো দুলে দুলে হাঁটছে। অব্র হাসল। নিভ্র কাছের জানলার পাশে দাঁড়িয়ে আছে। চোখ তার শূন্যে ভাসছে। সামনে বিস্তর জায়গা জুড়ে মাঠ, তাতে কিছু বাচ্চারা বল নিয়ে খেলছে। নিভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাচ্চাদের প্রতি তার একটা আলাদা অনুভূতি আছে, যা আর কিছুর প্রতি নেই। ভালো লাগে এদের তার। একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ের চুল টানছে আর ঝগড়া করছে। নিভ্র হেসে ওঠে। তাকে হাসতে দেখে নার্স প্রচণ্ডভাবে অবাক হয়। তার 3 বছরের নার্সিং পেশায় আজ প্রথম সে নিভ্রনীলকে হাসতে দেখছে। অল্প বয়স হওয়ায় সেও এই নিভ্রর প্রেমে পড়া একজন, কিন্তু ভয়ে কখনো সামনে আসা হয় না। আসলে হাত পা কাঁপে, এটা শুধু তার না, সকলেরই হয়। তবে কাছ থেকে দেখার সুযোগ তার আজই হয়েছে, তাও নিভ্র অসুস্থ হওয়ায়। নার্সকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র ভুরু কুঁচকে তাকালো। সাথে সাথে নার্স রুম ত্যাগ করলো। ভয়ে তার কলিজা শুকিয়ে গেছে। নিভ্র সোফায় বসে ফোনে কিছু রোগীদের ইনফরমেশন নিচ্ছে। 7 দিন তাকে থাকতে বলা হয়েছে। নিভ্র নীলকে একটা মেয়ে 7 দিন হসপিটালে থাকার ব্যবস্থা করেছে। ভাবতেই নিভ্র হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করেছিল। মেয়েটা সাধারণ না, এটা তার বোঝা হয়ে গেছে। হয়তো ভীতুও না, প্রচণ্ড সাহস তার। তা না হলে নিভ্র নীলের সামনে দাঁড়াতে পারতো না। লাইব্রেরি টেবিলে বই বিছিয়ে ঘুমাচ্ছে সাফা। আজ সে প্রচণ্ড ক্লান্ত। ইংলিশ পড়তে আসলেই তার ক্লান্তি 2-3 ডিগ্রি হাই হয়ে যায়। তার ধারণা ইংলিশের মতো ভয়ঙ্কর সাবজেক্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। এই ইংলিশ যে আবিষ্কার করেছে তাকে পেলে খুন করে জেলের ভাত খেতেও সে রাজি। কিন্তু শালা মনে হয় আরও আগেই মরে ভূত হয়ে গেছে, রেখে গেছে তার ভূতুরে অস্তিত্ব ইংলিশ। অব্র কিছু বই নিতে লাইব্রেরিতে এসেছে। এখন ভার্সিটি ছুটি হয়ে গেছে, লাইব্রেরিতে কেউ নেই ভেবেই সে এসেছে। তা না হলে মেয়েরা তাকে দেখলেই গায়ে পড়ে স্যার স্যার করে। প্রচণ্ড বিরক্তি নিয়ে তখন সে চশমাটা ওঠানামা করায়। আর কিছু বলতেও পারে না। লাইব্রেরিতে ঢুকে বই খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে অব্র থমকে দাঁড়ায়। তার চোখ আটকা পড়ে এক ঘুমন্ত পরীর মায়া ছালে। অব্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাফা টেবিলে হাত গুজে তার উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। সামনের কিছু অগোছালো চুল এসে তার মুখের উপর আছড়ে পড়ছে। মাঝে মাঝে সে বিরক্তি নিয়ে চোখ কুঁচকাচ্ছে। অব্র ধীর পায়ে সাফার সামনে দাঁড়ায়, এক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে। এক চিলতে রোদ এসে সাফাকে নাড়িয়ে দেয়। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে উঠে সে। অব্রকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে ভূত দেখার মতো চমকে যায় সে। বলে ওঠে, আপনি এখানে? কেন, লাইব্রেরি কি তোমার একার নাকি? তা কেন হবে, কিন্তু আপনি এখানে এখন তাই জিজ্ঞেস করছিলাম। অব্র কথা ঘুরিয়ে সামনের এক গাদা বই থেকে একটা বই নিতে নিতে বলে ওঠে, ইংলিশ নিয়ে রিসার্চ করছো নাকি? মোটেও না। আমার কি মাথা খারাপ নাকি যে হ্যাঁ এই ফাউল সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে যাব? এটা আজাইর একটা সাবজেক্ট। আপনিই বলেন, আমাদেরকে এই সাবজেক্ট দেওয়ার কোনো মানে আছে?
আমাদের কাজ জামা কাপড়ের ডিজাইন করা। এই ঘাসপুস শিখে কি হবে? ইংলিশ গাছপুস সাবজেক্ট। তা নয় তো কি, 2 দিন পরে যদি ক্লাস টেস্ট না হতো আমি মরে গেলেও এই সাবজেক্ট ধরতাম না। কিন্তু এখন কি করব, মাথা ঘোরায় এই গ্রামার্সগুলো দেখে। অব্র হাসলো, এরপর বলে ওঠে, সমস্যা নেই, পৃথিবীর সবাই সব দিক দিয়ে বেস্ট হয় না। তোমাকে আমি এই বইগুলো থেকে কিছু কিছু দাগিয়ে দিয়ে পড়ে নেবে, দেখবে ভালো নাম্বার পাবে টেস্টে। সাফা লাফিয়ে উঠে বলে ওঠে। থ্যাংক ইউ স্যার। অব্র ভ্রুকুচকে বলে ওঠে, আর বাজাতে হবে না, তুই সুন্দর গান পারস। আরে থ্যাঙ্কস এর স্পেশাল ভার্সন। অব্র আবার হাসলো, হাসতে হাসতেই সাফাকে দাগিয়ে দিতে লাগলো। হৃদয়ে দোলা লাগানো কড়া রোদে সারা শহর ডুবে আছে। রোদ তার সোনালি কিরণে সবাইকে মুগ্ধ করছে। সাফা রিকশায় বসে আছে, তার সারা শরীর ভিজে চুপচুপ হয়ে আছে। ঘামের সাথে এক স্নিগ্ধ পানির ছিটেতে শরীর চিকচিক করছে। সাদা সালোয়ার কামিজের রং হালকা ফ্যাকাশে হয়ে গেছে। কাঠি দিয়ে আটকানো চুলের ভাঁজ থেকে কিছু চুল এলোমেলো হয়ে তার কপালে লেপ্টে আছে। সাফার মনে এখন এক স্বচ্ছ খুশির ঝিল দিচ্ছে। তার ইচ্ছে করছে ডানা ঝাপটে উড়ে বেড়াতে, ঠিক যেমন প্রজাপতিরা উড়ে। আবার ইচ্ছে করছে জোনাকির মতো উড়ে উড়ে আলোর বিচরণ করতে। কিন্তু দুঃখের বিষয়, তার তো ডানাই নেই। তবুও সে দুহাত প্রসারিত করে এই রোদ বৃষ্টির মিলন মেলায় নিজেকে সামিল করেছে। ছোটবেলায় তার মা বলতো, রোদ বৃষ্টি একসাথে হলেই শিয়াল মামার বিয়ে হয়। তবে কি আর শিয়াল মামার বিয়ে? সাফা হাতগুলো আবার প্রসারিত করে চোখ বুজে। তার মনে হচ্ছে রোদের এই করুণ ব্যবহারকে সামলাতেই বৃষ্টি এমন ঝিরিঝিরি আগমন। কঠোর রোদে বৃষ্টিটা কি সুন্দর দল বেঁধে ঝাপাং ঝাপাং করে শহরের বুকে বর্ষণ হচ্ছে। যেমন জোনাকিরা অন্ধকারে আলো ছড়ায়, ঠিক একইভাবে রোদের তীব্রতা কমাতেই বৃষ্টির এমন মিষ্টি আগমন। নিজের মনে এসব ভেবেই সে একটা প্রশান্তির দীর্ঘশ্বাস নেয়। বাসটি থেকে ফেরার সময়ও কঠোর রোদের তাপে তার মাথা দপদপ করছিল, কিন্তু এখন কেমন প্রশান্তি লাগছে। ঘামের সেই বিচ্ছিরি গন্ধ আর লাগছে না। সাফার মনে হচ্ছে চলন্ত রিকশায় তার সাথে কেউ ঠেসে উঠে বসেছে। সাথে সাথে চোখজোড়া চড়ক করে খুলে সে পাশে তাকাতেই হতভম্ব। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। একরাশ রাগ আর বিরক্তি নিয়ে সে বলে ওঠে, এই আপনার সাহস তো কম না? এভাবে আমার পাশে বসার মানেটা কি? হ্যাঁ, এগুলো কোন ধরনের অসভ্যতা? চোখে কি আর কোনো রিকশা পড়েনি? আমার পাশে কেন বসেছেন? নামেন। সাফার এমন ঝাঁঝালো গলা শুনে নিভ্র কিঞ্চিত ভ্রু কুচকালো, কিন্তু জবাবে কিছু না বলে একটু ঠেসে বসার চেষ্টা করছে। জীবনে প্রথম রিকশায় উঠলে যা হয় আর কি। নিভ্র ভাবতেও পারেনি তার জীবনেও রিকশা চড়ার মতো এমন অভিজ্ঞতা হতে পারে। কি আর করার, সবই কপালের দোষ। আরিফ তার গাড়ি চেক না করে রেখেছে, যার কারণে গাড়ির তেল শূন্য হওয়ার পরেও সে নিয়ে বেরিয়েছে। কিছু দূর আসার পরে তেল যে শূন্য থেকে মাইনাসে চলে আসছে, এটা গাড়ি যখন খটখট করে থেমে গেছে তখনই সে টের পেয়েছে। আফসোস, তখন কিছুই করার ছিল না। গাড়ির বাইরে আসতেই মেয়েদের কিছু সংখ্যক ভিড় জমে গেছে, তাই না পারতেই সাফার চলন্ত রিকশায় আশ্রয় নিতে হয়েছে। বাসা থেকে মাস্কও নিয়ে আসেনি, তাই এত বিপদে পড়তে হচ্ছে। কিন্তু সাফার এমন রকচটা কথা শুনে সে ভারী অবকথায় ভুগছে। সে ভাবতেও পারছে না নিভ্র নীলকে কোনো মেয়ে প্রথম দেখে এভাবে চিৎকার করে উঠতে পারে। প্রথম দেখায় বহু মেয়েকে সেন্সলেস হতে দেখেছে, এমনকি চিৎকারও করতে দেখেছে। ঠিক এই মেয়ের মতো রেগে যেতে দেখেনি। যদিও একে সে ভালো করে চেনে, 7 দিন হসপিটালে থাকতে হয়েছে এই মহারানীর জন্যে। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে খুন করে দিত, কিন্তু একে কেন যে বকতেও পারছে না তা নিভৃতে জানা নেই। এর মাঝে সাপা আবার চেঁচিয়ে ওঠে, এই রিক্সাওয়ালা মামা, রিক্সা থামান তো, আর আপনি নামেন। নিভ্র একটু বিরক্তি নিয়ে তাকে রিক্সাওয়ালাকে বলে ওঠে, এই রিক্সা চৌধুরী ভিলায় যাব, যত অ্যামাউন্ট চাও দিব। ও সরি, মানে যত টাকা চাও। রিক্সা চালক একটা 25-26 বছরের ছেলে, তার উপর নিভ্র নীলের ফ্যান। নিভ্র নীল এখনকার স্টাইল আইকন।
তার স্টাইল দেশ ছাড়িয়ে এখন বিদেশেও বহু নাম কামিয়েছে, কারণ নিব্র শুধু দেশের না, বিদেশেরও নাম করা মডেল। রিক্সা চালক দাঁত কেলিয়ে একরাশ খুশি নিয়ে বলে ওঠে, নিভ্রনীল ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি কি আপনার লগে একটা সেলফি তুলতে পারমু? আচ্ছা তুলিও, আগে বাসায় নিয়ে যাও। রিক্সা চালক খুশিতে রিক্সায় উঠে পড়ে। আব্বা এত সময় হাঁ করে এদের কথা শুনছিল। এবার সে নিভ্রর মুখের দিকে তাকায়। লাল সাদা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, চোখগুলো ভারী অদ্ভুত সুন্দর, একদম গাঢ় সবুজ রঙের। চুলগুলো তুর্কি স্টাইলে পিছনে সেট করা, সিল্কি হওয়ায় কিছু চুল কপালে ডান চোখের কাছে এসে লেপ্টে আছে। বৃষ্টির পানিতে সাদা গেঞ্জি ভিজে চুপচুপ হয়ে আছে, গেঞ্জির বোতাম খোলা, যার মাঝে আবার গোল গোল ফ্রেমে সানগ্লাস ঝুলানো। হাতের বাদামি রঙের পশমগুলোও লেপ্টে আছে। সাদা হাতে কালো একটা দামি ব্র্যান্ডের ঘড়িও আছে। সাফা এবার মনে মনে বলে ওঠে, ম্যাগাজিনের চাইতেও বাস্তবে বেশি সুন্দর। একে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছে, কিন্তু এত শয়তান জানলে কখনো ক্রাশ খেত না। যাই হোক, একে আজও এই ক্রাশ থেকে বাদ দিল সে। কেমন লোক, এত কিছু বলার পরেও বসে আছে। সাফা এবার মুখ কুঁচকে বলে ওঠে,